সারা জীবন আমি একটা কথা বলতাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহে কেন মারা হচ্ছে, এটা তো কোনো আইনে নাই। আমি সাংবিধানিক আইনের শিক্ষক, কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে, মানে আপনি আইনগত ভাবে একটা লোককে মেরে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি দেন বা রাইট অফ প্রাইভেটাইজেশন প্রপারলি ইউজ করেন। বেআইনি ভাবে কাউকে আঘাত করা, কাউকে মারা, এই মবক্রেসি করা, এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ। অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি, কিন্তু বিচারে ব্যর্থ না। আসিফ নজরুল, আমাদের আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন, সেজন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি। আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিকা শক্তি। বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দেয় লোক। অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা? কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে 108 জনই শিবিরের। এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন? এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য। আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি, আপনিও দেখেছেন, খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসছে, সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে, এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে। কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি পার্টির লিডার ছিলেন, এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন, খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত। পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি খাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতার কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন বলতো কোন রকম খারাপ ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ কোনোদিনও ঘটবে না আমাদের সরকার আমলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে, এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন, তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে। আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে একটা মিনিট 152 জনের মধ্যে 108 জন শিবির, এই প্রচারণার কোনো প্রমাণ আছে? একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন, এটা আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে 50% হচ্ছে বিএনপির লোক, ঠিক আছে? আর আজকে আমি একটা টক শো দেখছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া, যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো, তার মা ছিল পাশে। আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না, আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে। একটা মা তার ছেলে টর্চার হচ্ছে, তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি। এই যে ওই ভিডিও, ওই ছেলেটার বর্ণনা করলাম, এখন সে কি জামাতের লিডারের ছেলে? আজকে আপনি মুগ্ধর স্ট্যাটাসের কথাটা মনে করেন, মুগ্ধ যে স্ট্যাটাস দিয়েছে, হঠাৎ করে আপনি যা ইচ্ছা তো বললে হবে না, আপনাকে প্রমাণ দেখান জিনিসটা। আমি যেটুকু খালেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, খালেদ একটা জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি, এই জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল, এমনকি তাদেরও কারো পার্টিসিপেশন ছিল। বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্টতা ছিল, শিবিরদের আমি চিন্তাম না, তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল, সাধারণ মানুষের সংশ্লিষ্টতা ছিল, তারা তো বাংলাদেশের মানুষের অংশ, সবার অংশগ্রহণ ছিল। আচ্ছা, আমি আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনার কথা থেকেই আসলে গুরুত্বপূর্ণ কথাগুলি ক্লু পাওয়া যায়। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন বা তাদের চিফ প্রসিকিউটরের কথা বলেছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি একজন জুরিস্ট হিসেবে আপনার কাছে প্রশ্নটা করতে চাই যে সেই আইন আপনারা সংশোধন করছেন, সেই জায়গায় আপনি যাকে চিফ প্রসিকিউটর আপনারা যাকে নিয়োগ দিলেন, সেই আইনজীবী তাজুল ইসলাম, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী ছিলেন। তিনি তার কিছু পেন্ডিং কেস রয়েছে এই আদালতে, তাকে আবার আপনি দেয়ালের এই পাশে নিয়ে আসলেন, এরকম কোন উদাহরণ কি আছে? মানে ওয়াজ ইট এ মাস্ট? মানে তাজুল ইসলাম কি কেন এটা চিফ প্রসিকিউটর করতে হবে? আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন, বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রো আওয়ামী লীগ, এটা তো সত্যি কথা। এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যে এই আদালতে আওয়ামী লীগের নেতাদের বিচার হবে? আপনার কি ধারণা তারা রাজি হবে? আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছে যারা খুব আনন্দ নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে। তাই আপনার ধারণা না? আমার ধারণা, আমি আপনাকে নাম দিতে পারি, আপনাকে একটা কথা বলি খালেদ। আচ্ছা ঠিক আছে, আমাদের এই আদালতে তো আরো কিছু আইনজীবী নিয়োগের বিধান আছে। আপনাকে আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, আপনি বিএনপির দক্ষ কোনো আইনজীবী কিন্তু এনে দেন ভাই, এখানে মানে গুরুত্বপূর্ণ উপস্থিত দেওয়ার আছে। আরেকটা কথা আপনাকে বলি,
তাজুল তো এখানে আইনজীবী, তাজুল তো বিচারক না। তা আপনারা যখন যুদ্ধাপরাধী আদালত যখন বিচার হচ্ছিল, তখন যারা এই জামাতি নেতাদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন, তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল, আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল, আপনার মনে আছে? তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি, আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি, কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে, এবং আমরা তো এই স্কোপটা রেখেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন, যেটা গত সরকার করে নাই, আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন। আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না, আমরা তো বিচারক আর বিএনপি থেকে নিয়োগ করছি না, আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে মানে কি বলবো, এখন ভাই সবকিছুর পর বাংলাদেশে মানুষ দেখবে নিয়োগ করাবো, বলবো উনি এটার সাথে এই ছিল, উনি এটার সাথে এই ছিল। আমরা চেষ্টা করবো এটা আপনি ঠিকই বলছেন, কিন্তু আওয়ামী লীগের যেসব লোকদের নেতাদেরকে সেই আদালতে নেওয়া হয়েছে, আমরা কিন্তু দেখছি সেখানে তাদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, তাদেরকে আইনজীবী নিয়োগ দিতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টিও আপনাকে ব্যথিত করছে, আপনি নিজেও এটি বলছিলেন। তো আপনার সরকার কি আসলে সেটি খুব বেশি মানে আমি কি বলি যে সেটি আসলে খুব বেশি চেক করতে পারবেন? আমি নিজে দেখেছি, আপনিও দুঃখ প্রকাশ করেছেন যে এরকম তো হওয়ার কথা না, এটা কখনো। আমি আপনাকে বলতে চাই, আপনি উপদেষ্টা হয়েও বলেছেন যে মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে, আদালত প্রাঙ্গণে হামলা, আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মারাটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আপনি প্রথম দিকে তুলনায় দেখেন, আমি আপনাকে বলেছি একটা ইনোভেটিভ টেকনিকের কথা, সকাল 7টার সময় করেছি, আরো কিছু কিছু টেকনিক আছে বলতে চাই না, বললে মানুষ ওইটার মধ্যে দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। আমরা একটু জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় চলে আসতে চাই। আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই 30,000-এর বেশি দর্শক আমাদের সাথে লাইভ দেখছেন, এবং আরো অনেক দর্শক নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হবেন। আমি সেজন্য জাতির জনগুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করে রাখতে চাই। এর আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম পপুলার বিষয় এটি, যে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 32% মনে করছেন যে এটি সঠিক, শতকরা 68% মনে করছেন এটি সঠিক না। 40,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। প্রফেসর আসিফ নজরুল, আমি সরাসরি এই সংবিধান সংস্কার নিয়ে আসি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আপনাকে একটা অনুরোধ করি, নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন যেহেতু, আপনাকে একটা জিনিস ক্লারিফাই করি, এটা আমাকে কেউ জানতে চায়, আমি বলেছি আমি খালেদের সাথে প্রোগ্রামে বলবো যে আমি কিভাবে নিয়োগ দিচ্ছি, আমি কি আমার ঘনিষ্ঠ লোককে নিয়োগ দিচ্ছি কিনা। ভাই আমাকে এটা একটু বলতে দেন। এই যে আপনাকে তাজুলের কথা বললাম, জামিল সাহেবের কথা বললাম, উনারা ঘনিষ্ঠ তো দূরের কথা, উনাদের সাথে জীবনে কোনোদিন, আমার তাজুলের সাথে একটা প্রোগ্রামে একদিন দেখা হচ্ছিল, অনেক দূর থেকে দেখা। জামিল সাহেবের সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় নাই, উনার নিয়োগের ব্যাপারে কথা বলার আগে জীবনে কোনোদিন কথা হয় নাই। বাংলা একাডেমিতে যে আজম আছে, আজমের সাথে জীবনে কোনোদিন আমি একসাথে বসে 5 মিনিটও কথা বলি নাই। আফসানার সাথে জীবনে কোনোদিন 5 মিনিটও কথা বলি নাই। আপনাকে আমি ক্লিয়ার করি জিনিসটা, আমি দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, অসংখ্য মানুষের সাথে কথা বলেছি। এমনকি যে ধরেন জামিল সাহেবের নিয়োগ নিয়ে যে কিছু লোক প্রশ্ন তুলেছে, আমি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে প্রধান যে নেতারা আছেন তাদের একজনের সাথে কথা বলে তারপরে ক্লিয়ারেন্স নিয়েছি। ক্লিয়ারেন্স মানে হচ্ছে উনার তো এই আন্দোলনটা করেছেন, তাদের সাথে, এটা আপনাকে অন রেকর্ড বললাম, তাদের প্রধান একজন নেতার সাথে কথা বলে তার সম্মতি নিয়ে করা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত বিবেচনায় একটা নিয়োগও দেই নাই, আমি অসংখ্য মানুষের সাথে কনসাল্ট করেছি, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি, কাজটা করতে পারবেন কিনা সেটা আমার আমাকে একটা কথা বলতে, দক্ষতার দিকে লক্ষ্য রেখেছি। আর লক্ষ্য রেখেছি গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল, যারা তাদের বেনিফিশিয়ারি ছিল, যারা এই জুলাই আগস্ট আমরা ছাত্র হত্যার সময় যারা আমাদের বিপক্ষে ভূমিকা রেখেছিল, কোনোভাবেই তারা যতই যোগ্য কোনোভাবেই তাদের কথা বিবেচনায় রাখি নাই, এবং তারপরে কনসাল্ট করেছি। এই হচ্ছে আমার প্রক্রিয়া।